সবাইকে ইঞ্জিনিয়ারিং ম্যাথের অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং ম্যাথের অ্যাডমিশন প্রোগ্রামে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ এই সম্পর্কে আলোচনা করব। আমাদের এই নবম অধ্যায় অন্তরীকরণটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এজন্য তোমাদের আলোচনার সুবিধার্থে আমরা এই পুরো অধ্যায়টাকে 4টা লেকচারে ভাগ করেছি। এই 4টা লেকচারের মাধ্যমে তাহলে আমরা যেহেতু এই অন্তরীকরণ একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দ্য এন্টায়ার হায়ার ম্যাথ সিলেবাস, তাই আমরা পুরো অধ্যায়ের সবগুলো টপিকে আমরা ধরে ধরে আলোচনা করতে পারবো 4টি ক্লাস মিলিয়ে। কারণ তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বিগত বছরগুলোর প্রশ্ন দেখলে তোমরা এটা অনুধাবন করতে পারবা যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই অন্তরীকরণ থেকে অনেক একাধিক প্রশ্ন থাকে। সেটা বুয়েট বলো, কুয়েট বলো, রুয়েট বলো। বুয়েটে লিখিত পার্টে যেহেতু লিখিত পরীক্ষা হয়, সেখানে অন্তরীকরণ থেকে প্রশ্ন থাকে। তারপরে কুয়েটে অবজেক্টিভ নৈর্ব্যক্তিক হয়, সেখানেও থাকে। তারপর রুয়েটে লিখিত নৈর্ব্যক্তিক দুইটাই হয়, সেখানেও থাকে। সুতরাং দেখা যায় যে নৈর্ব্যক্তিক এবং লিখিত উভয় প্রকারের জন্যই অন্তরীকরণ অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জন্যই আমরা মূলত এই অধ্যায়টাকে 4টি লেকচারে ভাগ করেছি। তাহলে প্রথম এই লেকচারে আমরা মূলত আলোচনা করব লিমিট বা সীমা সম্পর্কে, অর্থাৎ পুরো লিমিটের টপিকটাই আলোচনা থাকবে এই পুরো লেকচার জুড়ে। তাহলে চলো আমাদের এই লিমিটের আলোচনা শুরু করা যাক। লিমিটের আলোচনার শুরুতে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে ক্যালকুলেটরের ব্যবহার অ্যালাউড, তাই আমরা প্রথমেই এটা জেনে নিই যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা লিমিটের প্রবলেমগুলোর মান নির্ণয় করতে পারবো। এটা কিন্তু আমাদের লিখিত অঙ্ক সমাধানে যতটা না সাহায্য করবে, তার চেয়ে বেশি সাহায্য করবে যেগুলো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর কিন্তু অনেক সময় মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে চলো একটু দেখে আসি কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে লিমিটের অঙ্কটা বা ছোট ছোট লিমিটের প্রবলেম সলভ করতে পারি। দেখো, এটা আমাদের ক্যালকুলেটরের একটা ডিজিটাল ভার্সন। ধরো এখন এখানে যদি আমরা সরাসরি লিমিট বসাতে চাই, সরাসরি লিমিট বসালে দেখো সাইন এক্স স্কোয়ার, এখানে 0 বসালে সাইন 0, নিচেও এক্স এর ভ্যালু যদি আমরা লিমিটিং ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে 0/0 একটা ফরম্যাট হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের লিমিটিং ভ্যালুটা তো বের হলো না 0/0 ফরম্যাটে আসলে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এই পুরো যে ফাংশনটা আছে সে ফাংশনটা তুলবো। তাহলে এখানে আছে সাইন অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স লিখে এই যে স্কোয়ার লিখলাম, ঠিক আছে। দাঁড়াও, এই যে এক্স লিখে তারপর স্কোয়ার, এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে সাইন অফ এক্স স্কোয়ার হয়ে গেছে। আর নিচে আমাদের হবে শুধু এক্স, তাহলে নিচে শুধু এক্স আমরা লিখলাম। এখন আমাদের যে বিষয়টা যে ক্যালকুলেটর কিন্তু আমাদের ডিগ্রি মোডে আছে। এই লিমিটের অঙ্ক, ট্রিগোনোমেট্রির অঙ্ক করার সময় জানি যে আমরা ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হয়। তাহলে আমরা যে শিফট সেটআপে দিয়ে অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ানে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে ক্যালক বাটন প্রেস করে এক্স এর মান বসাবো। এখন এক্স এর কিন্তু লিমিটিং ভ্যালু 0, মানে এক্স এর এক্সাক্ট ভ্যালু 0 না। লিমিটিং ভ্যালু 0 মানে 0-র খুব কাছাকাছি একটা সংখ্যা। ধরো দশমিকের পরে আমরা 6টা শূন্য 1 বসালাম, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো লিমিটিং ভ্যালু কত হয়। এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালু দাঁড়ালো, দেখো এই যে এসডি চাপ দিলে দেখো এটাও কিন্তু 0-র কাছাকাছি একটা সংখ্যা, ঠিক আছে, মানে অনেক ছোট একটা সংখ্যা দাঁড়ালো। তাহলে আমরা বলতে পারি যে এই প্রবলেমের আমাদের লিমিটিং ভ্যালু 0, ঠিক আছে। এইভাবে আমরা এই প্রবলেমটা লিমিটিং ভ্যালু নির্ণয় করে ফেললাম। দেখো পরবর্তীতে আবার আরেকটা প্রবলেমের, এই প্রবলেমটা তো এক্স এর লিমিট দেওয়া আছে 2, তাহলে 2 বসালে দেখো এক্স স্কোয়ার, এখানে যদি আমি সরাসরি লিমিটিং ভ্যালু বসিয়ে দিই, উপরে হয় 2 স্কোয়ার মাইনাস 4, আর নিচে হয় দেখো 2 মাইনাস 2। 2 স্কোয়ার মাইনাস 4 মানে 0, 2 মাইনাস 2 0, তাহলে এটাও 0/0 আকারে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা এই ভ্যালুটাও, লিমিটিং ভ্যালুটাও আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। সেটা দেখো আমরা পুরো ফাংশনটা তুলবো, উপরে এক্স স্কোয়ার, তারপরে -4, হ্যাঁ, আর নিচে হরে আছে এক্স মাইনাস 2, তাহলে এই যে এক্স তারপরে -2, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম। তারপর এখানে ক্যালকে দিয়ে এক্স এর মান দেখো, এক্স এর লিমিটিং ভ্যালু 2, তাহলে 2 না দিয়ে 2 এর কাছাকাছি একটা সংখ্যা, ধরো 1.999 এরকম একটা সংখ্যা দিলাম, ঠিক আছে। এরকম একটা সংখ্যা দিলে দেখো এটার ভ্যালু, লিমিটিং ভ্যালু আসলো 4, ঠিক আছে। আবার দেখো এটাতে আমরা 2 এর চেয়ে ছোট সংখ্যা দিলাম, মানে এটা লেফট হ্যান্ড লিমিট দিলাম। আবার আমরা চাইলে রাইট হ্যান্ড লিমিটও দিতে পারি, 2 পয়েন্ট, ধরো 6 7টা 0 তারপরে 1,
এটা দিতে পারি, তাহলে এটা দিলেও দেখো লিমিটিং ভ্যালু আসে 4। ঠিক আছে, তাহলে এটা লিমিটিং ভ্যালু সরাসরি আমরা 4 লিখে ফেলতে পারি। দেখো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা সলিউশন পারি, কিন্তু অবজেক্টিভের জন্য যদি এরকম কোনো লিমিটের প্রবলেম আসে তখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এরকম লিমিটিং ভ্যালু বের করে হচ্ছে প্রবলেমের সলিউশনটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাহলে তোমাদেরকে ক্যালকুলেটরের ব্যবহারটা লিমিটের অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। খালি মনে রাখতে হবে যে এক্স্যাক্টলি ভ্যালু লিমিটের ভ্যালু বসানো যাবে না, কাছাকাছি একটা সংখ্যা বসাতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে যে ক্যালকুলেটরকে সবসময় রেডিয়ান মোডে রাখতে হবে যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে ব্যবহার করতে হয়। ঠিক আছে, হয়ে গেল আমাদের ক্যালকুলেটরের ব্যবহার জানা। তাহলে এবার আসো আমাদের লিমিটের আলোচনা শুরু করা যায়। লিমিটের প্রবলেমগুলোর প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে লপিটালস রুল, বা অনেকে এটাকে লপিটালস রুলও বলে বা এল হসপিটালস রুল বলে। আসলে এল হসপিটালস যেটা হচ্ছে সঠিক উচ্চারণ না, সঠিক উচ্চারণ হচ্ছে লপিটালস। এখন এই লপিটালস রুলটা কি? মূলত লপিটালস রুল হচ্ছে যদি আমাদের একটা লিমিটের প্রবলেম দেওয়া থাকে, লিমিট এক্স টেন্স টু এ, এক্স এর ভ্যালু এর দিকে যাচ্ছে, এফ অফ এক্স বাই জি অফ এক্স একটা ভগ্নাংশ যদি থাকে। এখন এখানে যদি আমি সরাসরি এক্স এর ভ্যালু লিমিটিং ভ্যালু এ বসিয়ে দিই, ঠিক আছে, এবং এ বসিয়ে দিলে অর্থাৎ এফ অফ এ বাই জি অফ এ এটা যদি লিমিটিং ভ্যালু বসিয়ে দিই, এটা যদি 0/0 অথবা ইনফিনিটি হয়। ঠিক আছে, কিছুক্ষণ আগে দেখো আমরা এই প্রবলেমের ক্ষেত্রেও দেখেছি যে এক্স এর লিমিটিং ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিলে 0/0 ফরম্যাট চলে আসে। ঠিক আছে, তো এরকম ফরম্যাটের ক্ষেত্রে 0/0 বা ইনফিনিটি আসলে আমরা যেটা বলতে পারি যে এই লিমিটিং ভ্যালুটা হবে x টেন্স টু এ লিমিট x টেন্স টু এ f of x বাই g of x, এটার ভ্যালু হবে হচ্ছে লিমিট x টেন্স টু a f প্রাইম x, অর্থাৎ x এই f of x ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই g প্রাইম x, অর্থাৎ g of x ফাংশনের ডিফারেন্সিয়েশন। অর্থাৎ তাকে একবার ডেরিভেটিভ করলেও লিমিটিং ভ্যালু একই থাকবে। এটাও যদি ইনফিনিটি বা 0/0 ফরম্যাট আসে, আমরা এটাকে ফার্দার আরো ডেরিভেটিভ করতে পারি f ডাবল প্রাইম x বাই g ডাবল প্রাইম x, যতক্ষণ না 0/0 অথবা ইনফিনিটি আকার না যে চলে যাবে ততক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকতে পারবো। ঠিক আছে, ইকুয়ালস টু ডট ডট দিয়ে তারপর আমরা সরাসরি লিমিটিং ভ্যালু বের করে ফেলতে পারবো লিমিট বসিয়ে। তাহলে চলো এটার একটা এক্সাম্পল দেখে আসি। এটার এক্সাম্পল হচ্ছে ধরো একদম ক্লাসিক্যাল একটা এক্সাম্পল যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই x স্কয়ার। তাহলে এখানে যদি আমরা দেখো লিমিটিং ভ্যালু যেটা x এর 0, এটা বসালে দেখো 1 মাইনাস cos অফ 0 ডিভাইডেড বাই 0। ঠিক আছে, এখন দেখো 1 মাইনাস cos 0 ভ্যালু 1, তাহলে উপরে হয় 1 মাইনাস 1, নিচে 0, তাহলে এটা আসে 0/0 ফরম্যাট। তাহলে এই জন্য 0/0 ফরম্যাটে আমাদের এই প্রবলেমটা সলিউশন হওয়া যাবে না। তাহলে এই জন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি উপরে লব এবং হরকে। 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, তারপরে মাইনাস cos 7x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 7 sin 7x। ঠিক আছে, এইভাবে করে দিলাম। আর তারপর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে টুয়াইস x। আচ্ছা, এখন ধরো আমরা একটু হিসাব করি এটা কত হয়। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস প্লাস 7 sin 7x ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এখন দেখো এখনো যদি আমি লিমিটিং ভ্যালু বসাই x এর ভ্যালু, তাহলে হবে কি 7 sin 0 বাই 0, এটাও 0/0 আসে কারণ sin 0 এর ভ্যালু 0। তাহলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 উপরে 7 sin 7x আছে, sin 7x কে ডিফারেন্সিয়েশন করলে আবার হয় 7 cos 7x। ঠিক আছে, আর নিচে টুয়াইস x কে ডিফারেন্সিয়েশন করলে হয় শুধু 2। তারপরে কি হবে? তারপরে দেখো এখানে 7 আর 7 গুণ করলে হয় 49, তারপরে এটা লিমিট x টেন্ডস টু 0 49 cos 7x বাই 2। এখন দেখো আমরা যদি সরাসরি এই লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিই cos 0 এর ভ্যালু 1, তাহলে এখানে অ্যান্সার আসে 49/2। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার। এখন যদি আমরা এই প্রবলেমটার অ্যান্সারটা ক্যালকুলেটরের সাহায্যে মিলিয়ে নিই, তাহলে দেখো আমরা এই ফাংশনটা এখানে তুলি 1 মাইনাস cos অফ 7x। ঠিক আছে, 1 মাইনাস cos অফ 7x ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার, এই যে x স্কয়ার এটা বসালাম। তারপর ক্যারি দিয়ে x এর ভ্যালু কি 0 এর কাছাকাছি, তাহলে 0.0001 এটা বসালাম। ঠিক আছে, তাহলে এটা বসালে দেখো 24.5 হয়। ঠিক আছে, 24.5 মানে কিন্তু এই যে 24.5 মানে কিন্তু 49/2, এটাই কিন্তু 24.5। এই যে দেখছো একই লিমিটিং ভ্যালু হয়ে যায়।
তাই এটা আমরা হচ্ছে এই ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সার মিলিয়ে নিলাম, আমাদের অ্যান্সার ঠিক আছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লপিতালস রুলের সাহায্যে কিন্তু আমরা অনেক সমস্যায় খুব সংক্ষেপে সমাধান করে ফেলতে পারি, কিন্তু যেগুলো পরীক্ষায় লিখিত এই প্রবলেমগুলো লিমিটের অঙ্কগুলো লিখিত আকারে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা লপিতালস রুল অ্যাপ্লাই করলে আমাদের প্রদত্ত নাম্বারের কিন্তু অর্ধেক নাম্বার কেটে রাখতে পারে, ঠিক আছে, মিশন টেস্টে। ফর এক্সাম্পল, বুয়েটে এক একটা লিখিত প্রশ্নের মার্কস 10 করে হয়। এখন কোনো একটা লিমিটের অঙ্ক যদি তুমি খুব সহজে লপিতালস রুল দিয়ে করে দাও, তাহলে 10-এর পরিবর্তে সেই অঙ্কটা সঠিক হলেও তোমাকে 5 দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাজেই এই লপিতালস রুল শুধুমাত্র এমসিকিউ সলিউশনের জন্য ব্যবহার করাই উত্তম, ঠিক আছে, এটা আমার একটা সাজেশন থাকবে। তবে একটা কথা হচ্ছে, যদি খুব কঠিন অঙ্ক আসে, তখন যদি তোমার হঠাৎ করে সলিউশন প্রসেসটা মনে না আসে, তুমি কিন্তু লপিতালস রুল অ্যাপ্লাই করে অঙ্ক করে দিয়ে আসলেও কিছু নাম্বার পাবা, পূর্ণ নাম্বার পেতেও পারো, আবার অর্ধেক নাম্বারও পেতে পারো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে যে লপিতালস রুল তোমরা মূলত এমসিকিউ প্রশ্ন সলিউশনে ব্যবহার করবা। আর যদি কোনো একটা কঠিন অঙ্ক বা একটা কমপ্লেক্স অঙ্ক সময় না থাকে বা হচ্ছে প্রসেসটা মনে না পড়ে হঠাৎ করে, তখন তোমরা ইজিলি লপিতালস রুল অ্যাপ্লাই করে দিয়ে অঙ্কটা করবা, তখন সেই ক্ষেত্রে কিছুটা নাম্বার কম আসতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল লপিতালস রুলের একটা প্রবলেম। এখন চলো লপিতালস রুলের আরেকটা প্রবলেম দেখে আসি। এই যে এই প্রবলেমটা হচ্ছে লপিতালস রুলের যদি এমসিকিউতে আসে, তাহলে ক্লাসিক্যাল একটা প্রবলেম। দেখো, এই আগের অঙ্কটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলিউশন করে দিতে পারতাম যদি এমসিকিউতে আসতো, ঠিক আছে, কিন্তু এখন এই প্রবলেমটা কিন্তু ক্যালকুলেটরের সলিউশন আসবে না, কারণ এখানে দেখো এ বি রিলেটেড একটা টার্ম চলে এসেছে। তাহলে এ বি তো আর তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে এটা এখন দেখো, আমরা যদি লিমিট সরাসরি বসাই 1 মাইনাস cos 0, এটা 1 মাইনাস cos 0, cos 0 হলো 1, 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 এরকম আসে, অর্থাৎ 0 বাই 0 ফরম্যাট চলে আসে। তাহলে 0 বাই 0 ফরম্যাট আসে, তাই আমরা এটাকে লপিতালস রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে লপিতালস রুল অ্যাপ্লাই করলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস cos ax, cos ax এর ডিফারেন্সিয়েশন মাইনাস a sin ax, ঠিক আছে, এটা হয়ে গেল। আর নিচে একইভাবে দেখো 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস cos bx, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস b sin bx, ওকে, হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এটা লিমিট x টেন্ডস টু 0, তারপর এটা মাইনাস মাইনাস প্লাস, এখানে হলো a sin ax, আবার এখানে হলো b sin bx, ঠিক আছে। এখন যদি আমি আবার সরাসরি লিমিট বসাই, তাহলে দেখো আবারও sin 0 মানে 0, আবার sin 0 মানে 0, 0 বাই 0 ফরম্যাট চলে আসে। তাই আমরা আবার ডিফারেন্সিয়েশন করব হর এবং লবকে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, a sin ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a cos ax, ঠিক আছে, ইনটু b sin bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে b cos bx, হয়ে গেল। তাহলে এখন ab আর ab b স্কয়ার, এই a আর a গুণ করলে a স্কয়ার, আর এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দিই cos 0 ভ্যালু 1, তাহলে এখানে হবে a স্কয়ার, এখানে হবে b স্কয়ার। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার হচ্ছে এই প্রবলেমটা লিমিটিং ভ্যালু, ঠিক আছে। এখন এই অ্যানসারটা ঠিক আছে কিনা তাও চলো আমরা একটু অন্যভাবে ক্যালকুলেটরের সাথে সরাসরি না করে একটু অন্যভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো, আমরা যে ফাংশনটা তুলবো এখানে হচ্ছে 1 মাইনাস cos ax এর পরিবর্তে a এর একটা ভ্যালু দিব। ধরো আমরা এখানে টয়েস x দিলাম, ঠিক আছে, এটা ভ্যালু দিলাম। আর এখানে 1 মাইনাস cos bx এর জায়গায় ধরো cos অফ b এর ভ্যালু 3 দিলাম, ঠিক আছে, ট্রাইস x, এই যে এইভাবে আমরা দিলাম। তারপর দেখো ক্যালক দিয়ে এইটার ভ্যালু পয়েন্ট, এই যে কয়েকটা 0, 4টা 0, 1 বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু দিলে দেখো এটার আছে অ্যান্সার 4/9। দেখো a স্কয়ারের ভ্যালু হচ্ছে, দেখো a এর ভ্যালু 2 ধরলে উপরে 4 আসলো, b এর ভ্যালু 3 ধরার কারণে নিচে 9 আসলো, অর্থাৎ a স্কয়ার বাই b স্কয়ারই আসছে। তাই আমাদের এখানে এই প্রশ্নের সলিউশনটা ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপের সমস্যা হচ্ছে যে আমাদের হচ্ছে লিমিট দেয়া থাকবে এবং হর এবং লবে একটা ভগ্নাংশ দেয়া থাকবে, যে ভগ্নাংশে যদি আমি লিমিটিং ভ্যালু বসাই তখন 0/0 ফরম্যাট চলে আসবে। তাহলে এটা আমরা এখন একটা হচ্ছে লপিতালস রুলের অ্যাপ্লিকেশন ছাড়া সলিউশন করব। এখন এখানে যদি দেখো হর এবং লবে যদি বীজগাণিতিক রাশি থাকে বা বহুপদী থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সলিউশনের উপায় হচ্ছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের কমন উৎপাদক কাটাকাটি চলে যাওয়ার কারণে তখন হচ্ছে আমরা লিমিটিং ভ্যালু আমরা ঠিকই পাবো। তাহলে এখন এই প্রবলেমগুলো যদি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে, তোমরা কিন্তু কষ্ট করে মিডল টার্ম করে
এটার হচ্ছে উৎপাদকগুলো বের করার প্রয়োজন নেই, আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই কিন্তু উৎপাদক বের করতে পারি। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদক বের করতে হলে আমরা ক্যালকুলেটরের মোডে গিয়ে ইকুয়েশন মোডে যাব। এটা তোমাদের যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরই তোমরা যেগুলো ব্যবহার করো সেখানে ইকুয়েশন মোড আছে, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশন মোড হচ্ছে এই বাটন দিয়ে, তারপর হচ্ছে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন বা পাওয়ারের ইকুয়েশনে যাব। এখানে যেহেতু এক্স এর হাইস্ট পাওয়ার আছে স্কয়ার বা 2, তাহলে আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন সিলেক্ট করব। তারপর দেখো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ এবং কনস্ট্যান্ট পদটা বসাতে বলে, ঠিক আছে। তাহলে আমরা এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, তারপরে দেখো এক্স এর সহগ -5, তারপরে কনস্ট্যান্ট পদটা 6, এই 6 বসিয়ে দিলে দেখো x1 মানে একটা উৎপাদক আসে হচ্ছে একটা x এর ভ্যালু 3 আসে আর একটা 2 আসে, তাহলে উৎপাদক হচ্ছে x - 3, মানে যেটা আসবে সেটাকে x থেকে মাইনাস করবা, আর একটা হচ্ছে x - 2, এই যে উৎপাদক দুইটা বের হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা লবের যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা আছে এটার উৎপাদক বের করি। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, পরে x এর সহগ হচ্ছে 2 আর কনস্ট্যান্ট পদটা -8, তাহলে -8 দিয়ে এখন দেখো x এর একটা ভ্যালু আসলো 2 আর একটা -4, তাহলে একটা x - 2 আর একটা -4 এর কারণে -4 হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা দেখো হর এবং লবে যে সাধারণ উৎপাদক দুইটা কেটে দিই, তাহলে লিমিট এখানে থাকে হচ্ছে x টেন্ডস টু 2 x - 3 বাই x + 4। এখন যদি আমরা মনে মনে এই x এর লিমিটিং ভ্যালুটা বসাই, তাহলে 2 - 3 হচ্ছে -1 আর 2 + 4 হচ্ছে 6, তাহলে -1/6 এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত প্রবলেমের লিমিটিং ভ্যালু, ঠিক আছে। এটা বের হয়ে গেল। এখন আমরা চাইলে এটা ক্যালকুলেটরের সাহায্যে একটু সলিউশনটা চেক করে নিতে পারি, ঠিক আছে। কিভাবে, যে এটা সলিউশন ঠিক আছে কিনা। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে আমরা ক্যালকুলেটরের আবার কম্পাউন্ড মোডে গিয়ে আমরা প্রথমে পুরো এই যে হর এবং লবে ফাংশনটা তুলবো। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার - 5x, তাহলে এই যে x স্কয়ার - 5x + 6, তারপরে হচ্ছে x স্কয়ার, এই যে x স্কয়ার + 2x, এই যে +2x, তারপর -8 এটা দিয়ে ক্যালক। এখন x এর লিমিটিং ভ্যালু 2 এর কাছাকাছি, তাহলে এটাকে 1.999 এরকম একটা সংখ্যা দিই। এরকম একটা সংখ্যা দিলে দেখো অ্যান্সার আসে -0.166, এরকম একটা অ্যান্সার আসে। এখন আমরা যদি ক্যালকুলেটরে -1/6 দিই, তাহলেও দেখো এটার অ্যান্সার এই যে -0.166 একই অ্যান্সার আসে, ঠিক আছে। এই যে দেখো দুইটা একই অ্যান্সার, ঠিক আছে। তাই আমাদের এই উত্তরটা ঠিক আছে। এবার চলো আমরা হচ্ছে পরবর্তী লিমিটের প্রবলেমের টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা এটা তোমাদের খুবই পরিচিত একটা টাইপ, যে হর এবং লবে রুট ওভার সম্বলিত যদি পদ থাকে তাহলে কি করতে হয়। আমরা জানি যে যেটা হর থাকে, হরের অনুবন্ধী দিয়ে হচ্ছে আমাদের হর এবং লবকে আমরা গুণ করতে হয়। অনুবন্ধীটা কি, যেমন ধরো নিচে যদি থাকে √3 + 1 √3 + x - 1 + √1 + x, এটা যদি নিচে হর হিসেবে থাকে, এখানে যত মাইনাস আছে এটার অনুবন্ধী রাশিটা হচ্ছে √3 + x + √1 + x। হ্যাঁ, এই অনুবন্ধীটা দিয়ে হর এবং লব উভয়কে গুণ করলে আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যায়। হর এবং লবে গুণ করলে হরে মূলত আমরা হচ্ছে একটা a + b * a - b ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে। এবং অ্যাপ্লাই করার কারণে দেখা যায় যে যেই পদটার কারণে লিমিটিং ভ্যালু 0/0 হচ্ছে বা নিচে 0 হচ্ছে সেটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা হচ্ছে এখানে প্রবলেমটা একটা এক্সাম্পল প্রবলেম, যে লিমিট b টেন্ডস টু 0। এখানে যদি আমি b এর ভ্যালু 0 বসাই, তাহলে দেখো something/0 চলে আসে পুরো জিনিসটার ভ্যালু। something/0 হচ্ছে 1/0, এটা হচ্ছে আনডিফাইন্ড ভ্যালু, ঠিক আছে। আনডিফাইন্ড। তাহলে এই আনডিফাইন্ড এর জন্য মূলত হচ্ছে আমরা এখানে সরাসরি লিমিট বসাতে পারছি না। তাহলে আমরা যেটা করতে পারি এখন, যে এখানে এটাকে ভিতরে হচ্ছে আমরা লসাগু করে বিয়োগ করে দেব, ঠিক আছে। মানে ভিতরে একটা লসাগু করব। মানে লসাগু করলে হয় √x + b, এটা থাকে। উপরে হয় কত, √x - √x + b, এরকম হয়। এখন আমরা এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করব, যে উপরের যেটা, যেহেতু নিচে যোগ আকারে কিছু নেই, উপরেই একটা আছে শুধুমাত্র, সুতরাং এটাকে আমরা এখন হচ্ছে উপরের লবের অংশটার হচ্ছে অনুবন্ধী দিয়ে আমরা যদি লব এবং হরকে গুণ করি, তাহলে লিমিট b টেন্ডস টু 0 1/b √x - √x + b, এটার সাথে এটার অনুবন্ধীকে গুণ করব √x + √x + b, এই যে অনুবন্ধী দিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে।
আবার নিচেও রুট ওভার এক্স প্লাস বি এটার সাথে রুট ওভার এক্স প্লাস বি এটা নবন্দিটা গুণ করে দিলাম। এখন এটা গুণ করার কারণে দেখো আমাদের উপরে লিমিট বি টেন্স টু 0, উপরে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যেখানে এ স্কোয়ার মানে হচ্ছে রুট এক্স হোল স্কোয়ার, রুট এক্স কে হোল স্কোয়ার করলে হয় এক্স মাইনাস এক্স প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটাকে করলে হয় এক্স মাইনাস মাইনাস প্লাস বি। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আর নিচে এখানে রুট এক্স প্লাস বি ইন্টু রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি। এখন যদি হচ্ছে আমরা এই এক্স চলে যায়, এখন যদি এখানে একটা 1/b ছিল, এই বি চলে যায়, এখানে একটা -1 থাকে। এখন বি এর লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পাবো, দেখো উপরে হচ্ছে -1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে রুট এক্স, তারপর এখানে বিটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে রুট এক্স আর রুট এক্স গুণ করলে হয় এক্স ইন্টু এটা এক্স প্লাস রুট এক্স। ঠিক আছে, এটা যোগ করলে হয় 2 রুট ওভার এক্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -1/2x রুট এক্স। শেষ, এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। তাহলে আমাদের এই প্রবলেমটার সলিউশনও হয়ে গেল। তাহলে এবার চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা হচ্ছে আমাদের হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, বা ইনফিনিটির দিকে লিমিট গেলে কি হবে। ইনফিনিটির দিকে লিমিট গেলে আমাদের যেটা চেষ্টা থাকে, যেটা হচ্ছে এখানে এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে আমাদের চেষ্টা থাকে এরকম যদি দুইটা ভগ্নাংশ আকারে থাকে হর এবং লব, সেখানে এক্স কমন নিয়ে বা এক্স এর হাইয়েস্ট পাওয়ার কমন, ঠিক আছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ারকে কমন নিতে হবে, হাইয়েস্ট পাওয়ার কমন। ঠিক আছে, এই কমন নিলে আমরা তখন হচ্ছে অনেকগুলো 1/x টু দি পাওয়ার সামথিং আকারের অনেকগুলো পদ পাবো। এবং আমরা জানি যদি x ইনফিনিটি বা অসীমের দিকে যায় 1/x হচ্ছে 0-র দিকে যাবে। এটা কেন? এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো এটা একটা সংখ্যা রেখা, হ্যাঁ এটা একটা সংখ্যা রেখা, এটা 0, এটা 1, এটা 2, তাহলে দেখো x যদি 2 এর দিকে যায়, তাহলে 1/x হচ্ছে হাফের দিকে যাবে। ঠিক আছে, হাফের দিকে যাবে, তাহলে এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা হাফ, এই যে ধরো হাফ এখানে। তারপরে দেখো x যদি আবার 3 এর দিকে যায়, ঠিক আছে, এটা 3, তাহলে দেখো x যদি 3 এর দিকে যায় 1/x হচ্ছে 1/3 এর দিকে যাবে, তাহলে 1/3 হচ্ছে হাফের চেয়েও ছোট। তাহলে x যদি 10 এর দিকে যায়, ঠিক আছে, ধরো x টেন্ডস টু 10, তাহলে 1/x হচ্ছে 0.1 বা 1/10 এর দিকে যাবে, এটা আরো ছোট। ঠিক আছে, তাহলে দেখো x যত দূরে যাচ্ছে 1/x 0 তত কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে x যদি একদম অসীমের দিকে যায় 1/x 0-র দিকে চলে যাবে। একদম সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমাদের হচ্ছে তাহলে এই অঙ্কগুলোর একটা সুবিধা আছে। এই অঙ্কগুলোর সুবিধা হচ্ছে যে আমরা ধরো এখানে একটা ax² প্লাস bx প্লাস c আছে, আর নিচে ধরো lx² প্লাস mx প্লাস n আছে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে যদি এখানে নিচে x এর পাওয়ার, এখানে ধরো আমি একটা পাওয়ার দিয়ে দিই, এখানে কিউব দিয়ে দিই, হ্যাঁ মানে নিচে হরে পাওয়ার বেশি, মানে হরে যদি x এর পাওয়ার বেশি থাকে তখন এটার ভ্যালু কত হবে জানো? তখন এই টার্মটার ভ্যালু হবে 0, আর লবে পাওয়ার বেশি হলে সেটার ভ্যালু হবে ইনফিনিটি, আর যদি একদম সমান পাওয়ার হয় তাহলে এই যে কনস্ট্যান্ট পদটার অনুসারে হবে, এই যে হাইস্ট পাওয়ারটার কনস্ট্যান্ট পদ অনুসারে এই অনুপাতটা ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখো এখানে x হচ্ছে সূচক আকারে আছে, বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস 4 টু দি পাওয়ার x, এটার ভ্যালু কত বের করতে হবে। এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে x যদি ইনফিনিটির দিকে যায় 4 টু দি পাওয়ার x ও ইনফিনিটির দিকে যাবে, তাহলে 1/4 টু দি পাওয়ার x হচ্ছে 0-র দিকে যাবে। ঠিক আছে, একদম ইজি অ্যাজ দ্যাট, মানে একটা ইনফাইনাইট পাওয়ার যদি কোনো একটা সংখ্যার উপর বসে সেটাও ইনফিনিটির দিকে যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কমন নেওয়ার জন্য আমরা তো x কমন নিতে পারছি না, কারণ x তো সরাসরি নাই, x সূচক আকারে আছে, তাহলে আমরা 4 টু দি পাওয়ার x এ কমন নেব। তাহলে এখানে কমন নিলে হয় 1/4 টু দি পাওয়ার x মাইনাস 1, আর নিচে হয় 4 টু দি পাওয়ার x কমন নিলে 1/4 টু দি পাওয়ার x প্লাস 1, এটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কাটা, এটা কাটা, এখন এই যে আমরা বলেছি x যদি ইনফিনিটির দিকে যায় তাহলে লিমিট 4 টু দি পাওয়ার x মানে 1/4 টু দি পাওয়ার x হচ্ছে 0-র দিকে যাবে, তাহলে এখন এই 1/4 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1/4 টু দি পাওয়ার x প্লাস 1, এটা 0, এটা 0, লিমিটিং ভ্যালু বসালে থাকবে শুধু -1। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যেটা হলো যে
আমরা এখান থেকে হর এবং লব থেকে একই জিনিস x এর 4x কমন নিয়ে আমরা হচ্ছে একদম 1/4x নিয়ে আসতে পারছি, যা 0 দিকে যাবে। অর্থাৎ এই ধরনের প্রবলেমে আমাদেরকে লিমিটটাকে চেঞ্জ করে এমন একটা ফরম্যাটেই নিয়ে যেতে হবে যেন সেই লিমিটটি নতুন লিমিটিং ভ্যালুটা 0 দিকে যায় এবং ওই ভ্যালুটা আমাদের হচ্ছে এই ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এবার চল পরবর্তী প্রবলেমে। এই প্রবলেম টাইপটা হচ্ছে একটা সূত্র, এটা একটা লিমিটিং সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n বাই মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মুলাতে বসে। ঠিক আছে, এই ফর্মুলার প্রয়োগ কিন্তু আমরা হচ্ছে এই ফর্মুলাটার প্রমাণ আমরা হচ্ছে ইতোমধ্যে তোমরা কলেজ লেভেলে দেখে এসেছো, এটা সব ম্যাক্সিমাম বইতে উদাহরণে করা থাকে প্রমাণটা। এখন অ্যাডমিশন টেস্টে তোমাদের প্রমাণটা ইম্পর্টেন্ট না, তোমাদের অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের অঙ্কগুলোতে আমরা চাইলেই এই ফর্মুলাটা সরাসরি যে কোনো প্রবলেমে ব্যবহার করতে পারি যদি এরকম ফরম্যাটে থাকে। অর্থাৎ এখন এই রিলেটেড একটা প্রবলেম এখন আমরা দেখব, যেটা হচ্ছে যে দেখো এখানে আছে লিমিট x tends to a x to the power 9/2 minus a to the power 9/2 divided by root x minus root a। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা যেটা আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিন্তু এখানে নিচে কোনো রুট নাই, তাহলে আমাদের আসলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এই সূত্রে হর এবং লবকে উভয়কে ফেলাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিমিট x tends to a লিখলাম, এখানে x to the power 9/2 minus a to the power 9/2 লিখে নিচে জোর করে x মাইনাস এ নিয়ে আসলাম, আর হরে লিখলাম হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই আবার x মাইনাস এ। দেখো এই হর এবং লবকে উভয়কে x মাইনাস এ ভাগ করে দিলাম। এখন দেখো আমরা যদি উভয় জায়গায় হচ্ছে এই লিমিটটা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা উপরেও একবার সূত্র পাই, নিচেও আরেকবার সূত্র পাই। উপরে আমরা সূত্র দিলে দেখো এখানে n এর ভ্যালু 9/2, হরে হচ্ছে n এর ভ্যালু হাফ, তাহলে এখানে আসলো হচ্ছে 9/2 ইন্টু a টু দি পাওয়ার 9/2 মাইনাস 1, আর নিচে আসে হাফ ইন্টু a টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এটা। তাহলে এখন 2 কাটা থাকলো শুধু 9, উপরে হয় a টু দি পাওয়ার 9/2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 7/2, আর নিচে হচ্ছে এটাকে a টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখন যেহেতু a এর ভাগফল আছে তাহলে সূচকের হচ্ছে বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 ইন্টু a টু দি পাওয়ার 7/2 মাইনাস প্লাস হাফ, তাহলে 7/2 এর সাথে হাফ যোগ করলে হচ্ছে 4, তাহলে 9 ইন্টু a টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমাদের সলিউশন। শেষ হয়ে গেল। তাহলে সিম্পলি আমরা জাস্ট এই লিমিটের ফর্মুলা ব্যবহার করেই আমরা এই প্রবলেমের সলিউশন করে ফেলতে পারলাম। আচ্ছা, এবার আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপে, সেটা হচ্ছে সূচক ও লগারিদম সম্পর্কিত। সূচক ও লগারিদমের যে কয়টি প্রথমে ফর্মুলা আমাদের লাগবে সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, ln 1 প্লাস x আর ln 1 মাইনাস x, এই ধরনের কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো তোমরা ইতিমধ্যে জানো আই থিঙ্ক, যেটা হচ্ছে e টু দি পাওয়ার x হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এটা e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে একবার মাইনাস হবে, তারপরে জোড় পাওয়ারগুলোর আগে প্লাস আর বিজোড় পাওয়ারগুলোর আগে মাইনাস, এরকম হতে থাকবে। ঠিক আছে, প্লাস ডট ডট ডট। ln 1 প্লাস x এর ক্ষেত্রে এখানে প্রথমে হবে হচ্ছে x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট ডট, এরকম হতে থাকবে। আর ln 1 মাইনাস x এর ক্ষেত্রে সবগুলোর আগেই মাইনাস বসবে। ঠিক আছে, এই প্রবলেমগুলো তোমরা ইতিমধ্যে দেখেছো, তোমাদের বইগুলোতে আছে। ঠিক আছে, মানে এই ফর্মুলাগুলা। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আরো 3টা সূত্র আমরা ডিরাইভ করতে পারি। সেই সূত্রগুলো কিন্তু অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সূত্রটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এই পুরো ফাংশনটা লিমিটিং ভ্যালু হবে 1। ঠিক আছে, এটা হবে লিমিটিং ভ্যালু হবে 1। তাহলে এখন এটা লিমিটিং ভ্যালু 1 হলে এটা প্রমাণ কিভাবে করে? এটা হচ্ছে সিম্পলি আমরা যে e টু দি পাওয়ার x এর ফর্মুলাটা এখন দেখালাম, সেই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই তাহলেই দেখবে এই প্রবলেমটার সলিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটি e টু দি পাওয়ার x এর এক্সপ্রেশনটা লিখলাম, তারপরে এখানে লাস্টে কি -1 একটা আসবে আর নিচে হচ্ছে x থাকবে। এখন আমরা যদি এই 1 আর এই -1 চলে যায়, বিয়োগ হয়ে যায়, একটা x কমন নিয়ে কাটাকাটি করি, তাহলে উপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 একটা কমন নিয়ে নিচের সাথে সাথে কেটে দিব, তাহলে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট এরকম থাকে। এখন দেখো এইখান থেকে প্রত্যেকটা টার্মের সাথে একটা করে x আছে যার লিমিটিং ভ্যালু 0, তাই এটা বসালে 0 হয়, থাকবে শুধু 1,
তাই এই পুরো জিনিসটা লিমিটিং ভ্যালু 1 চলে আসে। ঠিক আছে, এখন এখানে বিষয়টা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রবলেমগুলোতে কিন্তু সরাসরি এত সহজ আকারে থাকবে না, তোমাদেরকে কিছুটা ক্যালকুলেশন করে এই ফরম্যাটে নিয়ে আসতে হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে ফরম্যাটে ক্যালকুলেশন করে তোমার এখানে ই টু দি পাওয়ার এরকম আছে, ধরো ই টু দি পাওয়ার টয়েস এক্স, তারপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার টয়েস এক্স, তারপরে -1 ডিভাইডেড বাই ধরো আছে শুধু এক্স, এরকম আকারে আছে। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0 এরকম দেওয়া আছে। এখন দেখো তো আমাদের ফর্মুলা তো এটা না, তাহলে ফর্মুলার জন্য আমাকে কি করা লাগবে? ফর্মুলার জন্য দেখো এখানে যেহেতু এক্স আছে, নিচে যে উপরে ই টু দি পাওয়ার যে জিনিসটা থাকে এক্স, নিচেও কিন্তু ওই জিনিসটাই থাকে, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য লিমিটও এটা থাকে। তাহলে আমরা লিমিট টয়েস এক্স চেঞ্জ করতে পারি, এক্স 0 দিকে গেলে টয়েস এক্স 0 দিকেই যাবে, সমস্যা নেই। তাহলে এটাকে চেঞ্জ করে নিলাম, কিন্তু নিচে আমার একটা টয়েস এক্স দরকার, তাহলে নিচে একটা 2 যে এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে আমরা একটা 2 গুণ করতে হবে না, তাহলে একটা 2 গুণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে 2 গুণ করলে এখন দেখো এই যে এই জিনিসটা, এইটার লিমিটিং ভ্যালু কিন্তু তুমি 1 লিখতে পারো। ঠিক আছে, তাহলে 1 × 2, তাহলে টোটাল জিনিসটার অ্যান্সার 2 হয়ে যাবে। এরকম মানে হচ্ছে আমাদেরকে কিছুটা সিস্টেম করে, কিছুটা ক্যালকুলেশন করে, কোনো একটা সংখ্যা নিয়ে এসে গুণ দিয়ে ভাগ করে আমাদেরকে আমাদের এই ফরম্যাটে কিন্তু সাইজ করতে হবে, এছাড়া কিন্তু আমরা এই সূত্রগুলো সরাসরি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সেম ওই সূত্রের মতোই আরেকটা সূত্র ln এর ক্ষেত্রে বলা যায়, সেটা হচ্ছে যে ln 1 + x / x, এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, কিভাবে আসে? তুমি একদম সরাসরি জাস্ট এক্সপ্রেশন যদি করে দাও, লিমিট x টেন্স টু 0, ln 1 + x এর ভ্যালু x - x² / 2 + x³ / 3 মাইনাস ডট ডট ডট, এরকম নিচে হচ্ছে একটা x, তাহলে একটা x কমন নিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে লিমিট x টেন্স টু 0, 1 - x/2 + x² / 3 মাইনাস ডট ডট ডট, এরকম চলে আসে। এখন দেখো এইখান থেকে সবগুলা পদের সাথে একটা করে x আছে, তাহলে x এর লিমিটিং ভ্যালু 0, তাই এটা বসালে দেখো আমার টোটাল ভ্যালু আসে 1। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এখন একইভাবে আমাদের সরাসরি কিন্তু প্রবলেমে এই ln এর ভ্যালুটা এভাবে আসবে না, যেভাবে আসতে পারে সেটা হচ্ছে ধরো আমাকে বললো ln x + 5/x। ঠিক আছে, লিমিট x টেন্স টু 0, ln x + 5/x, এটা ভ্যালু কত বের করতে হবে। তাহলে দেখো এটা সরাসরি কিন্তু আমি ইউজ করতে পারছি না, এটা কিন্তু 1 + x আকারে নাই। তাহলে এখানে প্রথমে আমরা ধরো লিমিট x টেন্স টু 0, ln এখানে একান্তরকরণ করলে হয় 1 + 5/x। ঠিক আছে, 1 + 5/x। তারপরে দেখো আমরা যদি এখন ফর্মুলা ফেলাই, তাহলে হচ্ছে x হবে, এখানে x এর পরিবর্তে 5/x লিখতে হবে। তাহলে 5/x - 5/x² / 2 প্লাস ডট ডট ডট, এরকম যদি আসে, ঠিক আছে, নিচে একটা x থাকবে, এই যে নিচে ধরো একটা x, এই যে এই ধরনের চলে আসলো। ঠিক আছে, তখন কিন্তু দেখো আমাদের কিন্তু এই ধরনের প্রবলেম একটু আপডেট করে আমাদের একটু প্রবলেমটা সলিউশন করতে হবে। ঠিক আছে, নিচে কিন্তু আবার ধরো 5/x একটা প্রয়োজন পড়বে, এরকম ভাবে আমরা হচ্ছে অ্যান্সারটা বের করতে পারি। ঠিক আছে, হয়ে গেল। আমরা যখন এই প্রবলেমটা সলিউশন করব কিছু এই রিলেটেড, তখন কিন্তু এই জিনিসটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে আরেকটা যে এরকম আরেকটা সূত্র হচ্ছে, দেখো লিমিট x টেন্স টু 0, 1 + x⁴ এটার ভ্যালু হচ্ছে e এর সমান, এবং আরেকটা সূত্র হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, 1 + 1/x⁴x সমান, এটার ভ্যালু e। ঠিক আছে, এখন এই প্রবলেমটা আমরা সরাসরি কিন্তু পাবো না, একটু ক্যালকুলেশন করলেই হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো দেওয়া থাকে এই ফরম্যাটটা কিন্তু চলে আসবে। তাহলে চলো আমরা এই রিলেটেড একটা প্রবলেম দেখি। এখানে বলেছে যে আমাদের প্রথমে x টেন্স টু 0, e⁻13x - e⁻7x / x, এটার ভ্যালু কত বের করতে হবে। এখন এরকম একটা প্রবলেমের জন্য আমরা প্রথমে এর ফর্মুলা ফেলাই দেব। তাহলে e⁻x এর ফর্মুলা মতো এই ফর্মুলা তো হচ্ছে 1 + 13x + x² মানে 13x² / 2 প্লাস ডট ডট ডট, এরকম একটা। একইভাবে -e⁻7x এর ফর্মুলা ফেলাবো, তাহলে 1 + 7x + 7x² / 2 প্লাস ডট ডট ডট, এরকম। ঠিক আছে, হয়ে গেল। আর নিচে হলো একটা x। এখন দেখো এখানে এই 1 আর এই 1 মাইনাসে চলে যায়, 13x থেকে মানে এখানে যদি আমি সবগুলো থেকে একটা করে x কমন নিই, ঠিক আছে, বাকি পদগুলো থেকে, তাহলে দেখো লিমিট x টেন্স টু 0, এখান থেকে x কমন নিলে আমার এখানে থাকে হচ্ছে 13। ঠিক আছে, তারপরে প্লাস এখানে থাকে হচ্ছে দেখো 13x, 13² x / 2 প্লাস ডট ডট ডট, এরকম থাকে। ঠিক আছে,
আর এখান থেকে দেখো মাইনাস, এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই তাহলে থাকে 7 প্লাস 7 স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে একটা এক্স চলে গেল, প্লাস ডট 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 এরকম থেকে গেল, আর নিচে একটা এক্স থাকে। ঠিক আছে, এখন দেখো এই এক্স হচ্ছে উপর থেকে কমন নিয়ে কাটাকাটি করে দিলাম আমরা, উপরে থাকলো কি, এখন যদি এক্স এর লিমিটিং ভ্যালু বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে সবগুলো পদ 0, এখান থেকে আবার সবগুলো পদ 0, কারণ সবার সাথে একটা করে এক্স আছে, সবার সাথে একটা করে এক্স আছে। তাহলে থাকলো শুধু 13 থেকে 7 বিয়োগ করা, 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6, এই 6 হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালুর অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এরকম সূচক এবং লগারিদম প্রবলেমগুলো কিন্তু তুমি নর্মালি এই সূত্রগুলো দিয়েই কিন্তু সলিউশন করে ফেলতে পারো। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক এবং বীজগাণিতিক ফাংশন। এই ত্রিকোণমিতিক এবং বীজগাণিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক যেগুলো সূত্রগুলো সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আমরা শিখেছি সেই পুরো ক্লাসের কিন্তু আলোচনাটা এখানে কাজে আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ম্যাক্সিমাম সময় দেখা যায় ত্রিকোণমিতিক এবং বীজগাণিতিক ফাংশন আমাদের সূত্র ব্যবহার করলেই আমরা হচ্ছে প্রবলেমটা সলিউশন করে ফেলতে পারি। তাহলে এখন এই ধরনের প্রবলেমে দেখো আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে দেখো এক্স এর লিমিটিং ভ্যালু যদি 0 বসাই তাহলে 1 প্লাস 0/1 এটা ডাইরেক্ট একটা ভ্যালু চলে আসে। তাহলে এখানে ভ্যালু 0 বসালে হচ্ছে 1 প্লাস 0/1। ঠিক আছে, তাহলে 1 অ্যান্সার চলে আসলো। এই ধরনের কিছু প্রবলেম আমাদের ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে, যে আমরা সরাসরি হতে পারে বা কিছুটা ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার বের করে দিতে হতে পারে। এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা স্যান্ডউইচ থিওরেমের যেটা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 x বাই sin x, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 tan x by x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x by tan x। হ্যাঁ, এই কয়টা ফরম্যাট চলে আসতে পারে, এই সবগুলো লিমিটিং ভ্যালুর হচ্ছে 1। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা পরবর্তী টপিক চলে যাই, লিমিটের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ এ লিমিট। একটা ফাংশনের একটা নির্দিষ্ট x এর ভ্যালুতে লিমিট থাকবে কি থাকবে না, এটা কিন্তু আমরা লিমিটের অস্তিত্ব বের করতে পারি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট থেকে। আচ্ছা, আমরা যদি একটা ছবি অঙ্কন করি, ধরো এটা একটা ফাংশন, হ্যাঁ এটা একটা ফাংশন, আমি জানি না এটা, ধরো f of x একটা ফাংশন। এখন দেখো তো এই যে x = 0 বিন্দুতে, দেখো x = 0 বিন্দুতে দেখো আমরা এটা হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিস। এখন দেখো আমি যদি x এর পজিটিভ দিক থেকে 0 বিন্দুর দিকে যাই, ঠিক আছে, তাহলে এটাকে বলবো x এর ভ্যালু 0 প্লাস, মানে পজিটিভ দিক থেকে x এর ভ্যালু গেলেও এই ফাংশনের ভ্যালুটা দেখো 0 হচ্ছে। আবার যদি আমি নেগেটিভ দিক থেকে 0 দিকে যাই, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস, মানে নেগেটিভ দিক থেকে আসি, তাহলেও কিন্তু এটার ফাংশনাল ভ্যালু একই হচ্ছে, মানে লিমিটিং ভ্যালু দেখে একই, এই 0তেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি যে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x এর ভ্যালু যেটা, আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x এর ভ্যালু ওইটাই। তাহলে এটাকে বলা হয়, এই যে 0 মাইনাসকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এবং 0 প্লাস মানে একটা সংখ্যার বা একটা নির্দিষ্ট সংখ্যা পজিটিভ দিক থেকে আসা হচ্ছে 0 প্লাস, এটা রাইট হ্যান্ড লিমিট। দুইটা লিমিটই যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে সমান হয়, তাহলে সেই ফাংশনের ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু আছে বলে আমরা বলতে পারি। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এরকম কোনো ফাংশন আছে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আমি এক ধরনের ছবি আঁকি, ধরো এই ফাংশনটা হচ্ছে এরকম, তারপরে আবার এরকম। ঠিক আছে, এটার মানে কি, এখন দেখো আমি যদি রাইট হ্যান্ড লিমিট যাই তাহলে ফাংশনটার ভ্যালু 2 পাবো, আর লেফট হ্যান্ড লিমিট থেকে আসলে ফাংশনটার ভ্যালু 1 পাবো। দুইটা কিন্তু ভ্যালু আলাদা, দুইটা লিমিটিং ভ্যালুই আলাদা। তাহলে এখানে কোনো এই x = 0 বিন্দুতে কোনো লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এখন চলো আমরা দেখি আসলেই এই ফাংশনটার x টেন্ডস টু 0 বিন্দুতে লিমিট এক্সিস্ট করে কিনা, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব এবং রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে প্রথমে আসো লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, মানে আমি মূল বিন্দুর বাম দিক থেকে আসব। তাহলে দেখো মূল বিন্দুর বাম দিক থেকে আসলে আমরা জানি x এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, 0 চেয়ে কম হয়, তাহলে মডুলাস ফাংশনের সংজ্ঞা অনুসারে এটার ভ্যালু হবে -x। তাহলে e টু দি পাওয়ার -x -1 ডিভাইডেড বাই x, এটা চলে আসলো। তাহলে e টু দি পাওয়ার -x এর এখন যদি আমি ফর্মুলা লিখি, তাহলে 1 - nx, মানে 1 - x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এরকম।
তারপর একটা -1 এই যে এখানে লিখলাম ডিভাইডেড বাই x। ঠিক আছে, এই 1 আর এই 1 চলে যায়। তারপর উপর থেকে যদি আমি একটা x কমন নিই, তাহলে কমন নিয়ে কাটাকাটি করলে হয় লিমিট x টেন্ডস টু 0 মাইনাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস -1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 তারপর মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এরকম। এখন যদি আমরা এই লিমিটিং ভ্যালুটা 0 বসিয়ে দিই, তাহলে দেখো এই সবগুলো 0 হয়ে যায়, এখানে লিমিটিং ভ্যালু হয় -1। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করে ফেললাম। এবার চলো আমরা রাইট হ্যান্ড লিমিট বের করি। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 প্লাস তারপরে e টু দি পাওয়ার, এখন দেখো x টেন্ডস টু 0 প্লাস অর্থাৎ x এর ভ্যালু পজিটিভ হবে, পজিটিভ দিক থেকে আমি 0 তে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মডুলাসের সংজ্ঞা অনুসারে হচ্ছে মডুলাস অফ x সমান x যদি x পজিটিভ হয়, তাহলে এখানে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটা বসিয়ে দিলাম। তাহলে e টু দি পাওয়ার x এর এখন যদি আমি এক্সপ্রেশন করি, e টু দি পাওয়ার x এর এক্সপ্রেশন হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট, এখানে -1 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে x, এই -1 এই +1 চলে যায়, তারপরে একটা x কমন নিলে এখানে থাকে কি লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এরকম হয়ে গেল, শেষ। এখন শুধুমাত্র আমরা যদি এখানে এই x এর ভ্যালু দেখো, এখান থেকে সবগুলো বসিয়ে দিলে 0 হয়ে যায়, আর এখানে থাকলো শুধু 1। এখন দেখো তো এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট -1, রাইট হ্যান্ড লিমিট +1, অর্থাৎ এটার যদি আমি একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে এই দিক থেকে এই জিনিসটার ভ্যালু -1 আসে আর এই দিক থেকে আসলে +1 আসে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই x ইকুয়ালস টু 0 বিন্দুতে, তাহলে এই ফাংশনটার আসলে কোনো লিমিট নেই, কারণ আমি x বিন্দুটার বাম দিক থেকে আসলে একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি, ডান দিক থেকে আসলে আরেকটা ভ্যালু পাচ্ছি, অর্থাৎ এটা নির্দিষ্ট লিমিটিং ভ্যালু নেই এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা জাস্ট বলে দেব লিমিটের অস্তিত্ব নেই। ঠিক আছে, অস্তিত্ব নেই, শেষ। x ইকুয়ালস টু 0 বিন্দুতে, হ্যাঁ x ইকুয়ালস টু 0 বিন্দুতে লিমিটের অস্তিত্ব নাই তাই বলে কিন্তু অন্য বিন্দুতে অস্তিত্ব থাকবে না এরকম কোনো কথা নেই। কিন্তু দেখো আমরা যদি এখানে ধরো অন্য একটা বিন্দুতে যদি ছবি আঁকি বা এখানে লিমিটিং ভ্যালু একইভাবে বের করতে চাই, তখন দেখা যাবে যে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে লিমিটিং ভ্যালু একই আসছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের লিমিটিং অস্তিত্ব আছে ওই বিন্দুতে, কিন্তু 0 বিন্দুতে এই ফাংশনের লিমিটের অস্তিত্ব নেই। আচ্ছা, তাহলে এখন আসো আমরা হচ্ছে এই যে বিভিন্ন টেকনিকগুলো শিখলাম, এই টেকনিকগুলোর আলোকে বিগত বছরে কিছু বুয়েটের প্রশ্ন সমাধান করি। তাহলে এরই মাধ্যমে তোমাদের আসলে আমরা কি শিখলাম এই ব্যাপারে একটা তোমাদের হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে অঙ্কগুলো করার মাধ্যমে। এখন দেখো এটা 18-19 সালের একটা প্রশ্ন, এটা একদম সিম্পলি আমরা কিছুক্ষণ আগে সূচকে এবং লগারিদম সম্পর্কে যে সূত্রগুলো শিখলাম, একটা সূত্র পড়েছিলাম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, এটার ভ্যালু e হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রশ্নে কিন্তু এরকম একটা কিছু দিয়েছে, কিন্তু আমরা প্রপারলি এখনো সরাসরি সূত্র ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, এক্ষেত্রে যেটা আমরা তোমাদের বলেছিলাম যে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কিছুটা ক্যালকুলেশন করে সাইজ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে সাইজ করে নিলে এখানে হয় লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো 1 প্লাস 7x হোল টু দি পাওয়ার, এখানে কাটাকাটি করলে হয়, দেখো কাটাকাটি করলে হয় হচ্ছে একান্তরকরণ করলে হয় 5 প্লাস 3/x, এটা আমি আলাদা করে ফেললাম। এখন দেখো 1 প্লাস 7x এটার হোল টু দি পাওয়ার 5 আছে প্লাস 3/x আছে, এখন এই 5টাকে আমি আলাদা গুণ আকারে লিখতেই পারি কারণ এটা তো সূচক। ঠিক আছে, তাহলে 1 প্লাস 7x টু দি পাওয়ার 5 এভাবেই লিখলাম। আবার লিমিটকে আলাদা করে 1 প্লাস 7x টু দি পাওয়ার 3/x এটাও লিখলাম। ঠিক আছে, এখন দেখো এই অংশটা আমি যদি লিমিটিং ভ্যালু বসিয়ে দিই, 7x এর ভ্যালু 0, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে এটা 1ই হবে। ঠিক আছে, এটা লিমিটিং ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিলে সমস্যা নেই। তাহলে অবশিষ্ট থাকলো হচ্ছে আমার এই বাকি অংশটা। ঠিক আছে, বাকি অংশটা এখন দেখো আমাদের কিন্তু এখানে যে ভ্যালুটা থাকবে এখানেও ওই ভ্যালুটাই থাকতে হবে পাওয়ার হিসাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা করব কি জোর করে, এখানে আমরা কি করব জোর করে হচ্ছে দেখো 1 প্লাস 7x আছে, তারপর হোল টু দি পাওয়ার 1/7x নিয়ে আসবো। দেখো এখানে আমরা জোর করে একটা 7 গুণ নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই 7টাও আবার উপরে মানে একটা ভাগ করলাম, এটা গুণ করলাম ইনটু 3। ঠিক আছে, এই যে 3টা থেকে গেল, তাহলে এটা করলে কিন্তু আমার একই ভ্যালু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা 1, তাহলে এখানে থাকলো লিমিট
দেখো এখানে আমি যদি বলি লিমিট এখানে 7x টেন্ডস টু 0, x যদি 0 দিকে যায় 7x ও 0 দিকে যাবে, 1 প্লাস 7x টু দি পাওয়ার 1/7x দিয়ে পুরো জিনিসটাকে টু দি পাওয়ার আমি 21 করতে পারি। ঠিক আছে, এখন দেখো লিমিটের এই ফর্মুলা ব্যবহার করলে এই পুরো জিনিসের ভ্যালু আসে e, তাহলে এখানে আমি পাবো e টু দি পাওয়ার 21। শেষ, এটাই হচ্ছে আমার এই প্রদত্ত ফাংশনের লিমিটিং ভ্যালু। ঠিক আছে, দেখছো এখানে খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেলতে পারলাম শুধুমাত্র এই সূত্রের অ্যাপ্লিকেশনের কারণে। পরবর্তী প্রবলেমটা দেখি, এটা বইটা 1718 সালের অ্যাডমিশন টেস্টে এসেছে। দেখো এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা প্রবলেম। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, আবার নিচেও এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কোনো -1 নেই। আমরা এরকম একটা ই টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা পড়েছি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স -1/x, এটার ভ্যালু আমরা 1 লিখতে পারি। কিন্তু এখন দেখো তো আমাদের সবই ঠিক আছে, এখানে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার আছে, নিচেও এক্স স্কোয়ার আছে, লিমিটও আমরা চেঞ্জ করে এক্স স্কোয়ার করে দিতে পারি, কারণ এক্স 0 দিকে গেলে লিমিটে এক্স স্কোয়ারের ভ্যালু 0 দিকে যাবে। কিন্তু আমাদের এখানে -1টা নেই, তাই আমরা জোর করে একটা -1 নিয়ে আসবো। ঠিক আছে, জোর করে একটা -1 নিয়ে আসবো, এই যে -1 নিয়ে আসলাম। একটা জোর করে -1 নিয়ে আসার কারণে আর একটা +1 আনতে হচ্ছে ব্যালেন্স করার কারণে, দিয়ে এখানে cos x লিখে দিলাম, নিচে x স্কয়ার লিখে দিলাম। এখন দেখো আমরা যদি এখন এটাকে আলাদা করি, তাহলে লিমিট x স্কয়ার টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটাকে আমরা আলাদা করে দিলাম, প্লাস এখানে আবার লিমিট x স্কয়ার টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই অংশটার আমরা ডাইরেক্ট ভ্যালু লিখতে পারি কত, 1। ঠিক আছে, ডাইরেক্ট ভ্যালু 1 লিখতে পারি, প্লাস এখন এখানে দেখো এটা আমাদের সেই ত্রিকোণমিতির প্রবলেম, যেটা সাইনটিশ থিওরেমের ওই থিওরেমটা কাজে আসবে। 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এটা আমরা ত্রিকোণমিতির ফর্মুলা থেকে লিখলাম। উপরে যদি sin স্কয়ার থাকে, নিচে হচ্ছে আমাদের অবশ্যই x স্কয়ার বাই কত 4 লাগবে। তাহলে দেখো x স্কয়ার বাই 4, এই 4টা আমি নিচে জোর করে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা 1/4 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো 1 প্লাস লিমিট, এখানে x স্কয়ার টেন্ডস টু 0 দরকার নেই, এখানে আমরা শুধু লিমিটটাকে চেঞ্জ করে x বাই 2 টেন্ডস টু 0 করে দিতে পারি। তাহলে দেখো এই দুইটা, এই যে এই দুইটা আলাদা গুণ হবে, তারপর উপরে হবে sin x বাই 2, নিচে হবে শুধু x বাই 2, এই পুরো জিনিসটার হোল স্কয়ার করে দিলে আমার চলে আসছে, আর এখানে 1/4 গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1/4 হচ্ছে হাফ। ঠিক আছে, শেষ। তাহলে 1 প্লাস হাফ হচ্ছে 3/2, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন। ঠিক আছে, 3/2 হয়ে গেল। তাহলে দেখো এই প্রবলেমগুলো কিন্তু আমরা খুব সহজে সলিউশন করতে পারি। দেখো এই প্রবলেমটুকু আমাদের অনুশীলনীতে সরাসরি আছে। আচ্ছা, এই সূত্রটা যদি শুধু x থাকতো, এই সূত্রটাও আমাদের বইতে আছে, কিন্তু বুয়েটের অ্যাডমিশন টেস্টে দুইটাকে জাস্ট একটু এক স্টেপ ফার্দার এগিয়ে নিয়ে তোমাদের একটু ট্রিক্স দিয়ে অঙ্কটা দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে এই প্রবলেমগুলো আমাদের যদি বেসিক স্ট্রং থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা সহজেই ফিগার আউট করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আরো একটা প্রবলেম দেখি, তাহলে এই প্রবলেমের মাধ্যমে আমরা আজকের এই ক্লাসটা সমাপ্ত করব। এটা দেখতে আমাদের মূল নিয়মে অন্তরীকরণের মতো লাগলেও আসলে মূলত এটা লিমিটের প্রবলেম। এখানে বলেছে f of x হচ্ছে sin thrice x, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus thrice h minus f of x by thrice h, এটার মান কত বের করতে হবে। তাহলে এটা আসলে একদম সরাসরি একটা লিমিটের অঙ্ক, আমরা শুধুমাত্র সরাসরি ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো f of x হচ্ছে sin thrice x, তাহলে f of x plus thrice x হবে sin of x এর পরিবর্তে আমরা x plus thrice x বসাবো। ঠিক আছে, তাহলে 3 into x plus thrice h, এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস f of x মানে sin thrice x divided by 3h, এটা হয়ে গেল। তারপরে দেখো এখন লিমিট h টেন্ডস টু 0, এটাকে যদি আমরা হিসাব করি, 3টাকে গুণ করে দিই, তাহলে হবে sin thrice x plus 9h, এখানে হবে মাইনাস sin thrice x divided by 3h। এখন আমাদেরকে এটাকে sin c minus sin d ফর্মুলায় ফেলতে হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin c minus sin d, এটার ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2, তাহলে দুইটা যোগ করলে হবে, দেখো দুইটা যোগ করলে হয় 6x plus 9h by 2 into sin c minus d by 2, এটা থেকে এটা মাইনাস করলে শুধু 9h থাকে, তাহলে 9h by 2 হয়ে গেল ডিভাইডেড বাই thrice h।
এখন আমাদের সেই ক্লাসিক্যাল স্যান্ডউইচ থিওরেমের প্রবলেমটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে 2 আলাদা গুণ হয়ে গেল। তারপরে লিমিট h টেন্ডস টু 0 cos অফ 6x প্লাস 9h/2, এটাকে সরাসরি লিমিটিং ভ্যালু বসালে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো সরাসরি লিমিটিং ভ্যালু বসালে এটা 0 হয়ে যায়, 6x/2 শুধু 3x থাকে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখন আসো আবার লিমিট 9h/2 টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 হলে 9h/2 0 এর দিকেই যাবে। তারপরে আমরা এখানে লিখলাম, দেখো সাইন অফ 9h/2 নিচে জোর করে 9h/2 লিখে দিলাম। এখন নিচে ছিল শুধু 3, লিখলাম 9h/3। তাহলে আমরা একটা এক্সট্রা 3 গুণ করেছি এবং 2 ভাগ করেছি। তাই এখানে আমরা যদি আমি বলি যে এখানে আমরা একটা এক্সট্রা 2 গুণ করেছি আর এখানে একটা এক্সট্রা 3 এনেছি। ঠিক আছে, 3 গুণ করেছি তাই 3 ভাগ করে দিলাম। ঠিক আছে, এটা এখানে আমরা লিখলাম এভাবে। তাহলে এখন যদি আমরা এখানে এটার অ্যান্সার লিখি 2, তারপরে দেখো এখানে h এর ভ্যালু বসালে এটা 0 হয়ে যায়, এটা হবে cos of 3x। ঠিক আছে, cos of 3x। আর এই জিনিসটার ভ্যালু দেখো, এই যে এই পুরো জিনিসটার ভ্যালু এটা 1 হবে, এখানে একটা 2/3 ভাগ আকারে আছে, অর্থাৎ একটা 3/2 চলে আসবে। 3/2 কাটাকাটি গেলে এখানে শুধু 3 থাকে, তাহলে 3 cos 3x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের যে একটা প্রবলেম, যে আমাদের এই f of x এর ভ্যালু sin 3x হলে এই প্রদত্ত ফাংশনটা লিমিটিং ভ্যালু হবে 3 cos 3x এর সমান। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের সলিউশন। তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমাদের এই অন্তরীকরণের প্রথম ক্লাস লিমিটের আলোচনাতে আমাদের সাথে থাকার জন্য। আগামী ক্লাসগুলোতে আমরা অন্তরীকরণের অন্য টপিকগুলো সম্পর্কে এভাবে বিস্তারিত আলোচনা করব।